11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। বিচক্ষণতার সঙ্গে যোগ্য প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। চলতি বছরের শেষ হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়ন কাজ। স্বল্প পরিসরে পণ্য তৈরি শুরু, শিগগিরই হবে হার্ডওয়্যার উৎপাদন। এবং ফারাক্কা ব্রিজ সংস্কারে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, হিলিতে কমেছে আমদানি রফতানি। রাস্তার বেহাল দশায় সাতক্ষীরা বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন আমদানিকারকরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মহিউদ্দিন মধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল মিলিটারি মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় গ্রুপের 4র্থ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেয়া বদ্বীপ পরিকল্পনার ডেল্টা প্ল্যান বাস্তবায়িত হলে টেকসই উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও ভৌগোলিক কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সাইক্লোন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, বজ্রপাত, ভূমিধসের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের অবস্থান অত্যন্ত নাজুক। জলবায়ু পরিবর্তনের সঙ্গে টেকসই উন্নয়নের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছি। এই পরিকল্পনার আওতায় আগামী 100 বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নেদারল্যান্ড সরকার আমাদের সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ আছেন। আমরা তাদের সঙ্গে একসঙ্গেই এই 2100 আমাদের যে ডেল্টা প্ল্যান সেটা আমরা বাস্তবায়ন করব। এটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা সহ দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি এবং বাংলাদেশ দুর্যোগ স্থিতি স্থাপকতা অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। দুর্যোগ প্রতিরোধ করতে হয়তো পারবো না, কিন্তু আমাদের দূরদর্শী কাজের মাধ্যমে দুর্যোগে যে ক্ষতি সাধন হয় সেই ক্ষতির পরিমাণ হ্রাস করতে আমরা পারি। বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশমন কর্মসূচির উপরই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তিনি খেলাধুলার সঙ্গেই অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের আজকে যে উন্নয়ন হয়েছে এখানে তার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা এটা নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। তা সম্ভব না হলে ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর পক্ষে মত তাদের। তারা বলছেন, এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে। মাত্র 1 বছরের জন্য এই পদের নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইও রাজনৈতিক দলগুলোর বিচক্ষণতার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ডামাডোল শেষ হতে না হতেই ঢাকা উত্তরের উপনির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এর গ্রহণযোগ্যতা নিয়ে ঢালাও অভিযোগ বিএনপি কিংবা ঐক্যফ্রন্টের। বিজয়ী মহাজোট বলছে, কোনো দেশেই শতভাগ সুষ্ঠু নির্বাচনের নজির নেই। এমন বাস্তবতায় নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করতে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগের নির্বাচনের সূত্র ধরে ওই নির্বাচনের জোয়ারের মধ্যে এই নির্বাচনগুলো কীরকম হবে সেটা বলা খুব মুশকিল। আমরা আশা করি নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা করবেন সুষ্ঠুভাবে
এই নির্বাচনটা সম্পন্ন হোক। যদি পেপার ইউজ হয়, ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হোক, প্রয়োজনে 9টা 5টা হতে পারে। আমি মনে করি 100% ইভিএম এখানে ব্যবহার করতে পারে, যদি ইলেকশন কমিশন চায়। সেই ক্ষেত্রে নিজেদের অবজারভার দিতে হবে। প্রয়োজনে আরপিও মোতাবেক তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া যেতে পারে। আর ভোটারদের ভরসা আদায় করতে প্রতীকের এই নির্বাচনে প্রার্থী বাছাই সতর্ক থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তাদের। এখানে প্রয়োজন হচ্ছে এনার্জেটিক, ইনোভেটিভ, সেই সাথে যে কাজ চলছিল সেগুলোর ধারাবাহিকতা। দক্ষ, নিবেদিত প্রাণ, সৎ মেয়র যদি নির্বাচিত হয়, নগরের পরিবর্তনে অনেক কাজ করতে পারে। এদিকে দীর্ঘ বিরতির পর নগরপিতার নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই ভোটারদের মাঝেও। তারা চায় সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। আমাদের তাদের কাছে কাম্য হচ্ছে যে পরিচ্ছন্ন নগরী, যানজটমুক্ত নগরী। ঢাকা শহর থেকে সন্ত্রাসী নির্মূল করতে হবে। আমরা যারা আছি, আমরা যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারি। সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক, সকল অংশগ্রহণমূলক নির্বাচন হবে। ঢাকা উত্তরের প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় সিটি কর্পোরেশনের মেয়র পদ। যদিও খুব বেশি সময় হাতে থাকবে না 28 ফেব্রুয়ারির এই উপনির্বাচনে নির্বাচিত মেয়রের হাতে, তারপরও সাধারণ মানুষের প্রত্যাশা স্বল্প সময়ে তাদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে পারবে এমন একজনকেই নগরপিতা হিসেবে বেছে নেবেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে 10ম দিনের মতো চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করতে দেখা গেছে রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট দলের সদস্যদের। তবে যেখানে সেখানে গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা, পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ ব্যবহার না করা সহ নানা অনিয়ম চোখে পড়ে আজও। গত 15 জানুয়ারি শুরু হওয়া ট্রাফিক পক্ষ শেষ হবে আগামী 31 জানুয়ারি। এমনি শৃঙ্খলা আসা ভালো, কিন্তু গাড়ি কমিয়ে দেওয়ার কারণে আমাদের যাতায়াতে খুব কষ্ট হচ্ছে। এজন্য কাগজপাতি দেখে গাড়ির মান বাড়ানো এবং গাড়ি বাড়ানো উচিত। এত কষ্ট করে আমরা যে আটে আসছি, কিন্তু সপ্তাহ হচ্ছে, এটা ঠিক ভালো কথা, কিন্তু আমরা তো এর সুফল কোনো পাচ্ছি না। শুধু ঢাকা নয়, সারা দেশে খাদ্য ভেজাল মারাত্মক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর বেইলি রোডে সিটি কর্পোরেশনের ভেজাল বিরোধী বিশেষ অভিযানে একথা বলেন তিনি। যতক্ষণ না খাদ্যের ভেজাল নিয়ন্ত্রণ করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব সেবা সংস্থাকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানেই এই ভেজাল থাকবে, যেখানে মাদক থাকবে, যেখানে সন্ত্রাস থাকবে, সরকার তার কঠোর অবস্থান নিশ্চিত করবে এবং এটার দমন করবে। এই সমস্ত অপকর্মে যারা লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করে যাচ্ছি। সময় সংবাদ আরো থাকছে। কক্সবাজারের টেকনাফে গুলিতে 2 জন নিহত। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। মহেশখালীতে গুলিতে ডাকাত সদস্যের মৃত্যু। দীর্ঘ 2 দশকের অপেক্ষার পালা শেষ। চলতি বছরই শেষ হচ্ছে গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়নের কাজ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, বর্তমানে স্বল্প পরিসরে আইটি পণ্য তৈরি করছে কয়েকটি প্রতিষ্ঠান। শিগগিরই শুরু হবে ল্যাপটপ ও হার্ডওয়্যার উৎপাদন। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর আশা, 2030 সালের মধ্যেই সফটওয়্যার সহ বিশ্বমানের সব প্রযুক্তি পণ্য তৈরি হবে এই পার্কে। শুভ খানের রিপোর্ট। বাংলাদেশকে তথ্য প্রযুক্তির বৈশ্বিক গন্তব্য হিসেবে তুলে ধরতে 1999 সালে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ও আমলাতান্ত্রিক জটিলতায় পেরিয়ে যায় অনেকটা সময়। অবশেষে 2008 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে হাইটেক পার্ক নির্মাণ কাজে গতি আসে। বর্তমানে কালিয়াকৈরে 5টি ব্লকে 355 একর জমির ওপর গড়ে উঠছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। দ্রুত গতিতে এগিয়ে চলছে বিশ্বের 8ম বৃহত্তম ডাটা সেন্টারের নির্মাণ কাজ। সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা দিতে স্থাপন করা হয়েছে 33,000 ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন। নির্মিত হয়েছে বিশেষ রেল স্টেশন। এগিয়ে চলছে বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ। প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের। 3.5 একর একটা প্লট আমরা আপাতত নিয়েছি। আলটিমেট টার্গেট হবে 5 থেকে 7 লক্ষ মোবাইল ফোন আমরা মাসে অ্যাসেম্বলি করতে পারবো। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট আমাদের আছে, সেটা এখানে নিয়ে আসার প্ল্যান আছে। ই কমার্স,
তারপর আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রুপ লেভেলে অনেকগুলো সার্ভিস কিন্তু আমরা এখানে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। বর্তমানে 18টি দেশি বিদেশি প্রতিষ্ঠান হাইটেক পার্কে বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। 19-এর মধ্যে আমাদের সরকারের পার্ক কাজগুলো শেষ হয়ে যাবে, আর 30-এর মধ্যে আমাদের এই পার্ক যখন পূর্ণাঙ্গ রূপে ফাংশনাল হবে। হাইটেক পার্কে বিনিয়োগে উদ্যোক্তাদের জন্য রয়েছে প্রণোদনা ও কর সুবিধা। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। বর্তমানে এই পার্কে উৎপাদিত আইওটি পণ্য রপ্তানি হচ্ছে সৌদি আরব সহ বিশ্বের কয়েকটি দেশে। সরকার আশা করছে 2030 সাল নাগাদ বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় $500 মিলিয়ন বিনিয়োগ হবে। এতে কর্মসংস্থান হবে 1 লাখ তরুণ তরুণীর। শুভ খান, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। কক্সবাজারের টেকনাফে গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। এছাড়া মহেশখালীতে গুলিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। র্যাব জানায়, ভোরে মাদক চোরাচালানের খবর পেয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2টি পিস্তল, একটি দেশি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে মহেশখালীতে গুলিতে 1 জন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। নিহত 3 জনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিরাপত্তা, অপেক্ষমান যাত্রীদের বসার স্থানের স্বল্পতা, পরিচ্ছন্নতার অভাব সহ নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন। সীমানা প্রাচীর না থাকায় একেবারে অরক্ষিত প্রায় 120 বছরের পুরানো রেল স্টেশনটি। রাতের বেলা প্রায় নেশাখোর ছিনতাইকারীদের কবলে পড়েন যাত্রীরা। এই অবস্থায় রেল স্টেশন ও রেল লাইন সরিয়ে শহরের বাইরে নিয়ে আধুনিক অবকাঠামো সুবিধা সহ নতুন রেল স্টেশন নির্মাণের দাবি জেলা নাগরিক আন্দোলনের। স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান, অত্যাধুনিক রেল স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইমাকন্দের তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। ময়মনসিংহ রেল স্টেশনের 3টি প্ল্যাটফর্মের 1 নম্বর ও 2 নম্বরটি কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও 3 নম্বর প্ল্যাটফর্মের বেহাল দশা। পুরো প্ল্যাটফর্মের এক পাশ পরিণত হয়েছে গণশৌচাগার আর ময়লা আবর্জনার ভাগাড়ে। অপেক্ষমান যাত্রীদের বসার স্থান একেবারে অপ্রতুল। নামে মাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার থাকলেও বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। সীমানা প্রাচীর না থাকায় একেবারে অরক্ষিত এই রেল স্টেশনে রাতের বেলা প্রায়ই নেশাখোর ছিনতাইকারীর কবলে পড়েন যাত্রীরা। বছরের পর বছর পড়ে থাকা পরিত্যক্ত বগিগুলো অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। যাত্রীদের অভিযোগ, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই রেলওয়ে কর্তৃপক্ষের। পরিবেশটা খুব খারাপ, যে নোংরা আবর্জনা এবং দেখা যাচ্ছে প্রতিটা প্ল্যাটফর্মে পরিচ্ছন্নতা নাই। দিনের বেলাও চলা খুব মুশকিল হয়। দেখা যাচ্ছে এনতে যাওয়া হইতেছে, যে ঠেক দিয়ে মনে করেন টাকা পয়সা মোবাইল নিয়ে যাইতেছে। নেশা করে আড্ডা দেয়, মোবাইল টাকা পয়সা চিন্তা করে। এদিকে শহরের ভেতর থেকে রেল স্টেশন ও রেল লাইন সরিয়ে বাইরে নিয়ে আধুনিক অবকাঠামো সুবিধাসহ নতুন রেল স্টেশন নির্মাণের দাবি জানিয়েছে জেলা নাগরিক আন্দোলন। আশা করি নতুন সরকার এসেছে, নতুন রেলমন্ত্রী এসেছে, নিশ্চয়ই তারা এটা খুব তাড়াতাড়ি এখান থেকে রেল স্টেশন এবং রেল লাইনটি সরিয়ে নিয়ে ময়মনসিংহবাসীকে স্বস্তি দিবে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টার কথা জানিয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান, রেল স্টেশনটি অত্যাধুনিকভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই স্টেশনটি আধুনিকায়নের একটা পরিকল্পনা আছে। এই ময়মনসিংহ জংশন স্টেশন হয়ে জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন হওয়ার পরিকল্পনা চলছে। এটা খুব দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। 1898 সালে চালু হওয়া এই রেল স্টেশনটি দিয়ে প্রতিদিন 14টি আন্তনগর, 12টি মেইল ও 8টি কমিউটার সহ মোট 68টি ট্রেন চলাচল করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরো থাকছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত 5, হামলাকারী আটক। সুনামগঞ্জে সিরকা নদীতে নাব্য সংকটের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় 7টি হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে অনাবাদি রয়েছে 3000 একর জমি। সমস্যা সমাধানে নদী খননের তাগিদ দিলেন জেলার কৃষি কর্মকর্তা। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, মৎস্যজীবীরা তাদের লাভের জন্য নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে এ সমস্যার সৃষ্টি করেছে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিরকা নদীতে নাব্য সংকটের কারণে ফুরজাকুশি হাওর, ডাকুয়ার হাওর, আলিমুকুর হাওর সহ ছোট বড় 7টি হাওরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাগুরা, হুসেননগর, চাঁদপুর সহ 10টি গ্রামের কয়েক হাজার কৃষক 3000 একর জমিতে বোরো ধান আবাদ করতে পারছেন না। কৃষকদের অভিযোগ, বেশ কয়েক বছর যাবৎ এ সমস্যা চলতে থাকলেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। কয়েকটা হাওর, বিশেষ করে ফুরজাকুশি হাওরটা জলাবদ্ধতা সবসময় থাকে। পানি আটকে গেছে, এখন আমরা ক্ষেত কৃষি করতে পারি না, বড় কষ্টের মাঝে আছি। নদীর তলদেশে কয়েকটি জায়গায় উঁচু হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নদী খননের মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন কৃষি বিভাগের কর্মকর্তা। কিছু কিছু জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় হাওরের পানিটা নামতে সমস্যা হচ্ছে। যদি নদীগুলো সঠিক সময়ে খনন করা হয় তাহলে এই জমিগুলি চাষাবাদের আওতায় আসবে। তবে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, মৎস্যজীবীরা তাদের লাভের জন্য নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে সমস্যা সৃষ্টি করছে। এক জায়গায় পানি নেমে যাচ্ছে, আরেক জায়গায় পানি নেমে যাচ্ছে না। এটা সম্পূর্ণ লোকাল কনফ্লিক্ট এবং ইন্টারেস্ট এবং মৎস্য এবং কৃষির সাথে এই ডিফারেন্সটা থাকার কারণে যারা মৎস্য চাষ করতেছে তারা সবসময় চায় এই পানিটাকে আটকে রেখে যাতে এখানে মৎস্য চাষ করা যায়, আর কৃষক সবসময় চায় যাতে এই পানিটা বের করে দিয়ে সে আপনার ওই ধান চাষ করতে পারে। 25 কিলোমিটার দীর্ঘ সিরকা নদীর বিভিন্ন স্থানে 10 কিলোমিটার জায়গা পলি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। বিস্তারিত খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সালেহী। ধন্যবাদ মধু। আসলে এই জায়গাটি হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর এলাকার ফনকুল এলাকা। এই জায়গাটিতে পরিবেশ অধিদপ্তর বলছে যে তারা এই অঞ্চলটিতে একসাথে অনেকগুলো হচ্ছে ইটের ভাটা রয়েছে, যে ইটের ভাটাগুলো আসলে যে ভাটা আইন রয়েছে, সংশোধিত যে আইন এবং পরিবেশ অধিদপ্তরের যে আইন রয়েছে সেই আইনের আসলে তারা কোনো কিছুই মানছেন না, যে কারণে তারা হচ্ছে পরিবেশ বিপর্যয় ঘটছে এমন অভিযোগে আসলে এই জায়গাগুলোতে অভিযান শুরু করেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পিবিএম নামে একটি ইটের ভাটা। এই ভাটাটিতে আপনি দেখছেন যে সকালবেলা এখানে র্যাব, পুলিশ এবং স্থানীয় থানা পুলিশ, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, এই কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে আসলে এখানে অভিযান শুরু করা হয়েছে। এই ইটের মালিক যিনি বলছেন, তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে এই ভাটাটি তিনি আসলে নিয়মকানুন মেনেই করেছেন, কিন্তু পরিবেশ অধিদপ্তরের লোকজন বলার চেষ্টা করেছেন যে পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হলে ইট ভাটার অন্তত 1 কিলোমিটারের ভিতরে কোনো বসতি থাকা যাবে না, স্কুল, কলেজ, মাদ্রাসা এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকা যাবে না। কিন্তু আপনাকে যদি দেখাতে চাই, যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি তার আশেপাশে প্রচুর পরিমাণে আসলে লোকালয় রয়েছে, জনবসতি রয়েছে। সেই আইনগুলোকে তারা তোয়াক্কা না করে তারা হচ্ছে এখানে ইটের ভাটা গড়ে তুলেছেন এবং মানুষের জনজীবনের যে বিপর্যয়, অর্থাৎ পরিবেশগত যে বিপর্যয়, তারা হচ্ছে সেই জায়গাটিতে তারা সে প্রভাব বিস্তার করেছে আসলে। এবং এখানে ইটের ভাটায় ইট বানানোর যে মাটিগুলো আসলে নিয়ে আসা হয় তা হচ্ছে আশপাশের কৃষি জমি থেকে নিয়ে আসা, যে কারণে কৃষি জমিরও এক ধরনের বিপর্যয়, পাশাপাশি হচ্ছে এই অঞ্চলের যে কৃষি ফসল বা ফলফুল রয়েছে সেখানে যে বিরূপ প্রভাব বিস্তার করেছে আসলে ইটের ভাটাগুলো, তা কিন্তু এই এলাকার মানুষজন আসলে বলছেন। মূল কথা হচ্ছে এখন পর্যন্ত এই ইটের ভাটাটিকে এখন 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মালিক, তারা হচ্ছে যে পার্টনারশিপ যাদের রয়েছে, শেয়ার রয়েছে, এরকম 2 জনকে হচ্ছে যে গ্রেফতার করেছে। পাশাপাশি এই ইটের ভাটাটিকে আপনি দেখছেন যে আগুনের যে চুল্লি রয়েছে, যে চিমনি রয়েছে, যে চিমনিতে আসলে ইটগুলোকে পোড়ানো হয়, সেই চিমনিটাকে হচ্ছে যে এখন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে সেটাকে হচ্ছে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ এই ইটের ভাটাটিকে কার্যত তারা আজকে বলছেন যে সিলগালা করে দেওয়া হবে। এইটার পাশাপাশি এই ফনকুল এলাকায় যে আরো অবৈধ ইটের ভাটা রয়েছে আসলে সেই ভাটাগুলোতেও আজকে পরিবেশ অধিদপ্তরের যে হচ্ছে অভিযান তা কিন্তু অব্যাহত রাখবে। পরিবেশ অধিদপ্তর বলছে শুধুমাত্র এই ফনকুলের এই আশেপাশে অন্তত 10টি এরকম ইটের ভাটা রয়েছে এবং তারা পর্যায়ক্রমে এই ধরনের আসলে এই ধরনের অভিযান তারা আসলে অব্যাহত রাখবেন। পাশাপাশি এই অঞ্চলে যে ইটের ভাটাগুলো রয়েছে তাদের যে তালিকা তাদের কাছে এসেছে পরিবেশ অধিদপ্তরের কাছে, সেই তালিকা ধরে আজকে তারা যতটুকু পারে ততটুকু হচ্ছে সেই ইটের ভাটাগুলোতে অভিযান চালাবে। এরপরে পর্যায়ক্রমে আসলে সবগুলোর ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে আসলে পরিবেশ অধিদপ্তর জানাচ্ছে। তো এই ছিল ইটের অবৈধ ইট ভাটা উচ্ছেদের সর্বশেষ খবর আমার কাছে। মধু। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদের খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি ছিলাম এতক্ষণ সেখানে। ময়মনসিংহে জঙ্গি সন্দেহে এক নারীর সহ 4 জনকে আটক করেছে র্যাব। গতরাতে গোপন তথ্যের ভিত্তিতে বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল সিয়ামাল মাহমুদ, নাসরিন আক্তার, শাহিন ইসলাম ও সাখাওয়াত করিম। আটককৃত 4 জনই জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব 14। তার ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে জঙ্গি তৎপরতা চালাতো তারা।
4জন জঙ্গিকে আমরা ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেল স্টেশন থেকে আমরা গ্রেপ্তার করি। এই 4জন জঙ্গি মূলত তারা জেএমবির সক্রিয় সদস্য। তারা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তারা একত্রিত হয়ে জেএমবির সাথে একত্রিত হয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পণ্য আসে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, কিন্তু সম্প্রতি ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ায় ভারত সরকার এ পথে ভারী যান চলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে আমদানি রফতানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। কমে গেছে বন্দরের রাজস্ব আদায়ও। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশের উত্তরের স্থলবন্দর হিলির সাথে ভারতসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রম গেল কয়েক বছর ধরেই বাড়ছে। কিন্তু হঠাৎ করে ভারতের অংশে ফারাক্কা ব্রিজের সংস্কার কাজ শুরু হওয়ায় দেশটির সরকার ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে কমে গেছে আমদানি। এক মাস আগেও এ বন্দরে ভারত থেকে প্রতিদিন গড়ে 2 শতাধিক পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও তা বর্তমানে নেমে এসেছে 60 থেকে 65-তে। আমাদের এই 10 চাকা 14 চাকা গাড়িগুলো আসতে পারতেছে না, এই জন্য 6 চাকা গাড়িতে আনতে হচ্ছে, এক গাড়ির মাল 3 গাড়িতে আনতে হচ্ছে। এই কারণে আমাদের অনেক খরচ বৃদ্ধি পেয়েছে। আর এই খরচ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পাথরের দাম 250 থেকে 300 টাকা পার টনে বেড়ে গেছে। আমদানি রপ্তানি কমে যাওয়ায় অনেকটা বেকার হয়ে পড়েছেন স্থলবন্দরে কাজ করা শ্রমিক ও C&F কর্মীরা। হিলিপোর্টে আগে আমি ভালোই গাড়ি ঢুকতেছিল, এখন গাড়ি কম ঢোকে, এতে আমাদের কামাই কাজ খুব কম। হঠাৎ করে পাথর কমে যাওয়াতে বাংলা গাড়ি কমে গেছে, ইন্ডিয়ান গাড়ি কমে গেছে, যার কারণে ব্যবসা নাই। মালিক মহাজন ঠিক মতো পয়সা দেয় না। আমরা প্রতি গাড়িতে পার বিলিমিটি অনুযায়ী পয়সা রোজগার করতাম। আমদানি কমে যাওয়ায় কমেছে স্থলবন্দরের রাজস্ব আদায়ও। ভারতে ফারাক্কা ব্রিজ মেরামত হওয়ার কারণে গাড়ি ঘোড়ার সংখ্যাটা কমে গিয়েছে। এই গাড়ি ঘোড়া কম প্রবেশ করার কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, পানামা পোর্টও তাদের নিজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। হিলি স্থলবন্দরের কাস্টমস সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড এ বন্দরের জন্য 3 মাসে 92 কোটি 29 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আদায় হয়েছে মাত্র 34 কোটি 30 লাখ টাকা। সময় সংবাদ, হিলি। বাংলাদেশের সব বন্দরে আমদানির পর পণ্যের শুল্ক কর পরিশোধ করতে হলেও সাতক্ষীরা বন্দরে আগাম শুল্ক দিতে হয়। অন্যদিকে রাস্তাঘাটের বেহাল দশা, নেই কোনো ট্রাক টার্মিনাল। এতে দিন দিন আমদানিকারকরা এই বন্দর ব্যবহারের আগ্রহ হারাচ্ছেন, ফলে রাজস্ব আদায়ও হ্রাস পাচ্ছে। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে ট্রাক টার্মিনালের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 1996 সালের 15 মে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা করে রাজস্ব আদায় 2 কোটি টাকা থেকে 800 কোটি টাকায় উন্নীত হয়েছে। ভারতের কলকাতা থেকে সবচেয়ে কম দূরত্বের এই বন্দরের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও 23 বছরেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এখানে সরকারি ওয়্যার হাউস থাকার সত্ত্বেও দীর্ঘদিন ওয়্যার হাউসটা বন্ধ হয়ে আছে। স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক যে সেবা দেওয়া হয়, তাছাড়া আমাদের কাছে বেশি সেবার জন্য অতিরিক্ত চার্জ আদায় করে। সব বন্দরের মতো এখানেও সমান সুযোগ দেওয়া হলে আমদানিকারকদের আগ্রহ বাড়বে বলে মনে করেন এই C&F নেতা। আমদানিকৃত মালামাল কাস্টম কর্তৃপক্ষের ওয়্যার হাউসে রেখে অ্যাসেসমেন্ট করে অ্যাসেসমেন্টের পরে আমরা ডিলটা দিলে আমাদের আমদানিকারকরা উপকৃত হবে। রাজস্ব হ্রাসের কথা স্বীকার করে নতুন অনুমোদিত 35টি পণ্য আমদানি শুরু হলে রাজস্ব ঘাটতি থাকবে না বলে জানান এই কর্মকর্তা। আমদানিকারকরা এই পদ্ধতি আমদানি করলে অবশ্যই আমরা সেটাকে আমাদের রেভিনিউ বাড়বে। অবশ্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সম্প্রসারণের জন্য বন্দর কর্তৃপক্ষ একটা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অনুমোদিত এই প্রকল্পের কাজ শীঘ্রই হবে। চলতি অর্থ বছরে এ বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 1084 কোটি টাকা। এ পর্যন্ত 7 মাসে আদায় হয়েছে 525 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে 24 জনকে হত্যার 31 বছর আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সকালে নগরীর আদালত চত্বরে স্মৃতিসৌধে ফুল দেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। পরে মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করে স্থানীয় মহানগর আওয়ামী লীগ। এ সময় নেতাকর্মীরা হত্যাকারীদের বিচারের পাশাপাশি দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের দাবি জানান। 1988 সালের 24শে জানুয়ারি নগরীর লালদিঘি মাঠে শেখ হাসিনার সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে 24 জনকে হত্যা করা হয়।
বেগম জিয়া সেইখানে উনি বলেছিলেন যে মির্জা রকিবুলদের বিচার করবেন উনি ক্ষমতায় গেলে। আল্লাহর রহমতে উনি সঙ্গে সঙ্গে ক্ষমতায় গিয়ে মির্জা রকিবুলদের সাহেবকে আরও পদোন্নতি দিয়েছেন। তাহলে আমরা একটা প্রতিকূল অবস্থায় মামলাটা করে আজ পর্যন্ত এখানে এসেছি। ইনশাল্লাহ আমরা বিচার চাই, বিচার সম্পূর্ণ করব। বাংলাদেশে এত বড় দুর্ঘটনা গণহত্যার হয়নি। আমরা মনে করি যে এটাকে জাতীয়ভাবে পালন করা উচিত। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেল ও ইউএসএইড প্রধান মার্ক রিনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জানতে চায় যুক্তরাষ্ট্র। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের কর্মকর্তারা। এছাড়াও বৈঠকে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান হত্যাকাণ্ডের বিচার দাবি করে ওয়াশিংটন। 3 বছর আগে ঢাকা ইসলামী উগ্রপন্থীদের হাতে খুন হন জুলহাস। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র সচিবের এটি প্রথম সফর। তার এই সফরের প্রধান উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারের নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবদমান সম্পর্ক আরও জোরদার করা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাংকে বন্দুকধারীর এলোপাতারিগুলিতে অন্তত 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 21 বছর বয়সী এক যুবক ফ্লোরিডার সিব্রিং শহরের সানট্রাস্ট ব্যাংকের শাখায় ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে জিম্মি অবস্থার সৃষ্টি হয়। অনেকে প্রাণে বাঁচতে ভবনের বিভিন্ন স্থানে লুকিয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোয়াত টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। হামলাকারী যুবকের নাম জেভিন জিভার বলে জানা গেছে। তবে কেন বা কি কারণে হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। গোয়েন্দা সংস্থা FBI এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এডিবির অর্থায়নে এলেঙ্গা হাটি কুমরুল রংপুর মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ 6 এর নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে হোটেল রেডিসনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বক্তব্য রাখছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কাজ শুরু হচ্ছে, চুক্তি হয়ে গেছে, কাজ শুরু হবে শিগগির। আমরা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টে কোথাও পিছিয়ে নেই, বরং আমরা আমাদের টার্গেটের চেয়ে এগিয়ে আছি। দেখুন, বিএনপি যা পারফরমেন্স আন্দোলন নির্বাচনে, তাতে সরকারের এমন কি প্রয়োজন আছে? বিএনপির এখন যে নড়বড়ে এলোমেলো অবস্থা, এরকম একটা দলকে ভেঙে দিতে হবে। একটা আমরা তো অপোজিশন, স্ট্রং অপোজিশন চাই, তারা সংসদে আসুক, এটাও আমরা চাই। যে কজনই আছে তারা তাদের সেই যে নাম্বার সংসদ সদস্য তারা ইলেক্টেড হয়েছে, আমরা তো তাদের স্বাগত জানিয়েছি পার্লামেন্টে আসতে। এখন বিএনপি আমরা অবশ্যই এটাকে একটা দুর্বল দল আমরা ভাবি না, কিন্তু তারা তাদের কর্মকাণ্ডে দলটিকে এতই এলোমেলো, এতই লেজে গোবরে অবস্থা করেছে। ঐক্যফ্রন্ট একটা জগা খিচুড়ি, এটা এই জগা খিচুড়ি ঐক্য থাকবে না, তো সবাই জানে। এই অবস্থা বিএনপি যদি ভাঙনের মুখে যায়, তাহলে বিএনপি ঘরোয়া কলহ কোন দলের জন্যই বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। ঢাকার আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।
বিচক্ষণতার সঙ্গে যোগ্য প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। চলতি বছরই শেষ হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়ন কাজ। স্বল্প পরিসরে পণ্য তৈরি শুরু, শিগগিরই হবে হার্ডওয়্যার উৎপাদন। এবং ফারাক্কা ব্রিজ সংস্কারে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, হিলিতে কমেছে আমদানি রফতানি। রাস্তার বেহাল দশায় সাতক্ষীরা বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন আমদানিকারকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।